আসসালামু আলাইকুম এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের এইচএসসি আইসিটি ওয়ান শট এমসিকিউ এর একটি ব্র্যান্ড নিউ লেকচার সিরিজে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা আলোচনা করব অধ্যায় 6 ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, এই চ্যাপ্টারের যাবতীয় এমসিকিউ কোশ্চেন নিয়ে। তাহলে চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। তো আমরা এখানে সিরিয়ালি একটা একটা করে এমসিকিউ কোশ্চেন দেখব এবং সেগুলোর সলিউশন নিয়ে আলোচনা করব। তো আমাদের প্রথম যে কোশ্চেনটা আছে এখানে বলা হচ্ছে কোনটি ডেটাবেজের ভিত্তি। তো তোমরা এই জিনিসটা আশা করি জানো যে আমাদের যে কোনো একটা ডেটা টেবিল বানাতে গেলে কিছু ফিল্ড বা কলাম লাগে, এই কারণে আমরা বলে থাকি ফিল্ড হচ্ছে আমাদের ডেটাবেজের ভিত্তি। তো এখানে আমরা আমাদের এই অপশন এ যেটা আছে সেটাকে কারেক্ট অ্যান্সার হিসেবে চুজ করতেছি, অর্থাৎ ফিল্ড হচ্ছে আমাদের ডেটাবেজের ভিত্তি। এরপর বলা হচ্ছে ডেটা টেবিলে ইমেজ সংযোজনের জন্য কোন ধরনের ডেটা টাইপ ব্যবহার করা হয়। তো তোমরা জানো যে ইমেজ, গ্রাফ, তারপর পিডিএফ এই ধরনের ডেটা যদি আমরা ডেটাবেস টেবিলে রাখতে চাই তখন সেগুলোকে ওএলই অবজেক্ট এই ডেটা টাইপের আন্ডারে রাখতে হয়, ঠিক আছে। এরপরে কোশ্চেনে বলা হচ্ছে কোনটি প্রাইমারি কি ফিল্ড। তো আমরা যদি চারটা অপশন দেখি আমরা দেখতে পাচ্ছি রোল নাম্বার এমন একটা ফিল্ডকে ডিনোট করতেছে যেখানে কোনো ডুপ্লিকেট আসার সুযোগ নাই, এবং এটাই তো আমাদের প্রাইমারি কি এর বৈশিষ্ট্য। সো আমাদের রোল নাম্বার একটা প্রাইমারি কি ফিল্ডকে নির্দেশ করতেছে। এরপর আমাদের দুইটা টেবিল দিয়ে বলা হয়েছে টেবিল দুটির মধ্যে রিলেশন কোন ধরনের। তো আমরা যদি একটু প্রথমে দুইটা টেবিলের মধ্যে কমন ফিল্ড খোঁজার চেষ্টা করি, আমরা দেখতে পাচ্ছি যে দুইটা টেবিলের মধ্যেই রোল ফিল্ডটা কিন্তু কমন আছে। এই যে আমাদের দুইটা টেবিলের মধ্যেই রোল ফিল্ডটা কমন। এরপর আমরা যদি রেকর্ডের মধ্যে একটা ম্যাপিং করার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাই বাম পাশে রোল নাম্বার 1 একবার আছে, ডান পাশেও একবার আছে। বাম পাশে রোল নাম্বার 2 একবার আছে, ডান পাশে একবার। এইভাবে বাকিগুলোর জন্য আমরা একই জিনিস দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা বাম পাশে একবার, ডান পাশে একবার। তাহলে ম্যাপিংটা কেমন হচ্ছে? ম্যাপিংটা আমার 1 to 1, ঠিক আছে। তাহলে অপশন এ এটা আমাদের অ্যান্সার। এরপরে বলা হচ্ছে ডিডিএল কমান্ড কোনটা? ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ কমান্ড। তো এটা আমাদের মূলত সেই সকল কমান্ড যারা টেবিল তৈরি করার কাজে ইউজ হয়, ঠিক আছে। যেমন ক্রিয়েট, অল্টার, ড্রপ ইত্যাদি। তো আমাদের এই যে ক্রিয়েট কমান্ডটা এখানে আছে, তো এটাকে আমরা অ্যান্সার হিসাবে বেছে নিচ্ছি। এরপরে বলা হচ্ছে টেবিল থেকে শর্ত সাপেক্ষে ফিল্ডগুলো খুঁজে নেওয়ার জন্য কোন ধরনের কোয়েরি ব্যবহৃত হয়। তো এই কোয়েরিগুলোকে আমরা বলি সিলেক্ট কোয়েরি, তাই না, যেখানে আমরা ফিল্ডের উপর শর্ত দিয়ে তারপর কিছু রেকর্ড ফেচ করে এনে সেগুলোকে ডিসপ্লে করি। তো এটা হবে আমাদের সিলেক্ট। এরপরে কোশ্চেনে বলা হচ্ছে সর্টিং। সর্টিং ডেটাকে সাজানো। এখন কিভাবে সাজাতে পারি? দুইভাবে। একটা মানের উপর ভিত্তি করে ঊর্ধ্বক্রমে সাজাতে পারি, আরেকটা মানের উপর ভিত্তি করে নিম্নক্রমে সাজাতে পারি। বাট এই যে লাস্ট পয়েন্টে যেটা দেওয়া আছে ডেটাকে দৈর্ঘ্যের ভিত্তিতে সাজানো, এটা কিন্তু হবে না, দৈর্ঘ্যের ভিত্তিতে সর্টিং করা হয় না, ঠিক আছে। তো আমাদের এখানে অপশন এ অ্যান্সার। পরে কোশ্চেনে বলা হচ্ছে ইসমাইল সাহেব তার প্রতিষ্ঠানের হিসাব খাতায় লিখে রাখেন, এতে তার অনেক সমস্যা হয় যেহেতু ম্যানুয়ালি কাজটা করতেছে। সঠিক সময়ে উপযুক্ত তথ্য না পাওয়ায় ব্যবসায় ক্ষতি হয়। ওকে, এখন এখানে বলা হচ্ছে উদ্দীপকে উল্লিখিত কাজ সহজে করতে কোন সফটওয়্যার দরকার। বুঝতেই পারতেছে এখানে ডেটা ম্যানেজমেন্টের একটা বিষয় আছে, তাহলে এই কাজে কে হেল্প করতে পারে? ডেটাবেস হেল্প করতে পারে। আচ্ছা, সে যদি ডিবিএমএস ব্যবহার করতো তাহলে কি সুবিধা পাইতো? এই যে তার ব্যবসায়িক কাজ সে করতেছে, এই ক্ষেত্রে সে সহজে রিপোর্ট তৈরি করতে পারতো। তারপরে রেকর্ড অনুসন্ধানে সে সহজেই ডিবিএমএস এর হেল্প নিতে পারতো, ঠিক আছে। আর বায়োডাটা এটা তো আসলে একটা পার্সোনাল ওয়ার্ক, তো এইটা আর কি তার এই ব্যবসায়িক কাজের সাথে সঙ্গতিপূর্ণ না, ঠিক আছে। আমরা ব্যবসায়িক যেই ব্যাপারটা এখানে দেওয়া আছে ওইটার রেসপেক্টে চিন্তা করলে যে রিপোর্ট তৈরি আর রেকর্ড অনুসন্ধান এই দুই ক্ষেত্রে সে এখানে সুবিধা পাইতো। এরপরে বলা হচ্ছে একই ধরনের ডেটা থাকে কোনটিতে। আমরা এটা জেনে এসেছি যে ফিল্ড ডেটা টেবিলের একটা কলামকে বোঝায়, আর আমরা জানি একটা কলামে একই ধরনের ভিন্ন মানের ডেটা থাকতে পারে, ঠিক আছে। তাহলে এটা আমাদের ফিল্ড। এরপরে কোশ্চেনে আমাদের কি আছে দেখি, বলা হচ্ছে আপডেট কোন ধরনের কোয়েরির অন্তর্ভুক্ত। আপডেট আমাদের এই যে আপডেট ক্রস ট্যাব না, আপডেট আমাদের অ্যাকশন কোয়েরির অন্তর্ভুক্ত। কেন?
আপডেট করার মাধ্যমে কিন্তু আমরা আমাদের টেবিলটাকে চেঞ্জ করতে পারি, মডিফাই করতে পারি। আমাদের টেবিলে কোনো একটা রেকর্ডের কোনো একটা পার্টিকুলার ফিল্ড ভ্যালু আমরা চেঞ্জ করতে পারি, তাহলে আমরা টেবিলকে মডিফাই করতেছি না, এই কারণে এটা হচ্ছে অ্যাকশন কোয়েরির অন্তর্ভুক্ত। এরপর বলা হচ্ছে নিম্নের কোনটি ডেটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার। তো আমরা এই 4টা সফটওয়্যারের মধ্যে বুঝতে পারতেছি যে লাস্টে যেটা আছে এমএস অ্যাক্সেস, এটাই হচ্ছে ডেটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার, ঠিক আছে। আর বাকিগুলো হচ্ছে মাইক্রোসফট অফিস সফটওয়্যার, বাট অন্যান্য কাজে ব্যবহার করা হয়। টেক্সট ডেটা টাইপে বর্ণের সংখ্যা সর্বোচ্চ কত হতে পারে, অর্থাৎ আমাদের ডেটা সাইজ এটা হচ্ছে 255, টেক্সটের জন্য হচ্ছে সাইজটা 255। কোয়েরি ভাষার উদাহরণ, এই জিনিসগুলো একটু মনে রাখো যে আমাদের এসকিউএল বাদেও আরও কিছু কোয়েরি ল্যাঙ্গুয়েজ আছে, কিউবিই, কিউএল, হ্যাঁ, এই তিনটাই হচ্ছে আমাদের কিছু এসকিউএল ল্যাঙ্গুয়েজ, ঠিক, বা কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এখানে আমাদের একটা উদ্দীপক দিয়ে কোশ্চেন করা হয়েছে। উদ্দীপকে বলা হচ্ছে কোনো একটি কলেজের 3000 ছাত্রের জন্য তৈরিকৃত ডেটাবেজে পরীক্ষা সম্পর্কিত তথ্যের জন্য এক্সাম এবং ব্যক্তিগত তথ্যের জন্য পার্সোনাল নামক ডেটা ফাইল, বেসিক্যালি ডেটা টেবিল তৈরি করা হয়েছে। অর্থাৎ একটা টেবিল তৈরি করা হয়েছে এক্সাম নামে, আরেকটা টেবিল তৈরি করা হয়েছে পার্সোনাল নামে। এক্সাম টেবিলে এক্সাম সম্পর্কিত তথ্য আছে, পার্সোনাল টেবিলে ব্যক্তিগত তথ্য আছে, ঠিক আছে। ওকে, এখন কোশ্চেন করা হয়েছে উভয় ফাইলের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য কোন ফিল্ডটি অত্যাবশ্যক, মানে কোন ফিল্ডটা এখানে রিলেশনশিপ তৈরি করতে পারে, রিলেশনশিপ তৈরি করার যোগ্য। তো আমাদের রিলেশনশিপ তৈরির জন্য কিছু শর্ত ছিল, সেটা হচ্ছে দুইটা টেবিলের মধ্যে ফিল্ডটাকে কমন হইতে হবে, আর যে কোনো একটা টেবিলের মধ্যে ফিল্ডটাকে প্রাইমারি কি হইতে হবে। সো এই শর্তগুলো বিবেচনায় নিয়ে আমরা দেখতে পাই যে রোল যেই ফিল্ডটা আছে এইটা যদি দুইটা টেবিলের মধ্যে কমন থাকে তাহলেই সুন্দর করে একটা রিলেশনশিপ তৈরি করা সম্ভব, ঠিক আছে। রোল ফিল্ডের ডেটা টাইপ কি হতে পারে, রোল অবশ্যই নাম্বার টাইপের ডেটাকে ধারণ করবে, তাই না। তাহলে এখানে ইন্টিজার এটা হইতে পারবে, টেক্সট হইতে পারবে না, বাইটও হইতে পারবে, কারণ বাইট হচ্ছে বেসিক্যালি নিউমেরিক ভ্যালুই, জাস্ট সেটা হচ্ছে বাইনারি ফরম্যাটে স্টোর করতেছে, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে 1 আর 3 হচ্ছে আমার অ্যান্সার। এরপর বলতেছে ফেনী জেলার আইডি 1002 শিক্ষার্থীকে চিহ্নিত কিভাবে করা যাবে। অর্থাৎ ধরে না একটা টেবিল আছে, ওই টেবিলের মধ্যে আইডি হচ্ছে একটা ফিল্ড, ওই ফিল্ডের ভ্যালু যেখানে 1002 সেই রেকর্ডটাকে আমি ফেচ করতে চাই, কালেক্ট করতে চাই। সো এইটা কিভাবে করা যাবে বলতো, যে কোয়েরি করে হচ্ছে আমরা একটা নির্দিষ্ট শর্তের উপর ভিত্তি করে এক বা একাধিক রেকর্ড ফিল্টার করতে পারি বা ফেচ করতে পারি। রিলেশন ডেটা মডেলের প্রবর্তককে, এটা একটা মুখস্থ জিনিস, জেনে রাখো। ইএফ কড হচ্ছে রিলেশনাল ডেটা মডেলের প্রবর্তক। নিম্নের কোনটি ডেটাবেস সফটওয়্যার, এটা অলরেডি আমরা দেখেছি, এটা হবে হচ্ছে আমাদের এমএস অ্যাক্সেস। এরপরে বলা হচ্ছে আমাদের একটি কলেজের অধ্যক্ষ প্রতিষ্ঠানের সব ধরনের তথ্য ডেটাবেজের মাধ্যমে সংরক্ষণের সিদ্ধান্ত নেন। ওকে, সিদ্ধান্তটি বাস্তবায়নের পর ফলাফলের ভিত্তিতে সে দুর্বল শিক্ষার্থীদের তালিকা আলাদাভাবে প্রদর্শনের ব্যবস্থা নিলেন। আচ্ছা, তো এখানে প্রথমত সিদ্ধান্তটা কি নিছে বলতো, সিদ্ধান্তটা নিছে হচ্ছে ডেটাবেস টেবিল বানাবে বা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করবে। আর বাস্তবায়নের পর সে কি করছে, দুর্বল শিক্ষার্থীদের তালিকা তৈরি করছে। কিভাবে, এই যে ফলাফলের ভিত্তিতে অর্থাৎ রেজাল্টের ভিত্তিতে সে বেসিক্যালি তার ডেটা টেবিল যেটা ছিল স্টুডেন্টদের ওইটাকে সর্ট করছে। ধরো যে যাদের রেজাল্ট সবচেয়ে ভালো তাদেরটা সবার উপরে, বা যেহেতু সে এখানে বলেই সে দুর্বল শিক্ষার্থীদের তালিকা আলাদা করছে, অর্থাৎ আমরা এটাকে এইভাবে ভাবতে পারি যে যার রেজাল্ট সবচেয়ে খারাপ তারটা সবার উপরে, এইভাবে আস্তে আস্তে সিরিয়ালি দুর্বল শিক্ষার্থীদের তালিকা প্রদর্শন করা হয়েছে। কিভাবে, সর্টিং করে, তাই না। তাহলে এই যে আমাদের এখানে হচ্ছে এটা হবে হচ্ছে সর্টিং করে, তাই না, সর্টিং করে হচ্ছে তালিকাটা সে প্রদর্শন করছে। এরপরে বলা হচ্ছে অধ্যক্ষের সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে কি কি হবে। অর্থাৎ এই যে সে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করার সিদ্ধান্ত নিলে এতে সে কি কি ফলাফল পাবে বা কি কি সুবিধা পাবে। এই যে তথ্যসমূহের সে সব ধরনের নিরাপত্তা দিতে পারবে। হ্যাঁ, এটা ট্রু, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের এটা ওয়ান অফ দ্য মেইন বেনিফিট বলতে পারি আমরা। এরপর হচ্ছে তথ্যসমূহের যে কোনো ধরনের বিন্যাস সম্ভব হবে, মানে ওই যে আমরা সর্টিং করতে পারবো। আর হচ্ছে অতি দ্রুত শিক্ষার্থীদের ডেটা উপস্থাপন করা যাবে। হ্যাঁ, এটাও ট্রু, ঠিক আছে, আমরা কোয়েরি করে খুব ফাস্ট ডেটা কালেক্ট করতে পারবো।
এরপরে বলা হচ্ছে মূল ডেটাকে অন্য ফরম্যাটে পরিবর্তনের পদ্ধতি কোনটি। এই কোশ্চেনটা একটু ট্রিকি, মানে যে এই ওয়ার্ডটা দেখে বোঝা যায় না যেটা আসলে কোন কনসেপ্টটাকে ডিনোট করতেছে। তো এটা বেসিক্যালি আমাদের এনক্রিপশনকে বোঝাচ্ছে। তোমরা যারা হচ্ছে এনক্রিপশন পড়ছো তারা ধরতে পারবা যে আমাদের এনক্রিপশনে আমরা যেটা করি, প্লেইন টেক্সট থেকে সাইফার টেক্সট জেনারেট করি, যেখানে সাইফার টেক্সটটা হচ্ছে আনরিডেবল, পড়া যায় না। তো এইটাকেই মূলত ফরম্যাট বোঝানো হয়েছে, যে আমরা রিডেবল ফরম্যাট থেকে আনরিডেবল ফরম্যাটে যাচ্ছি। তো এই প্রসেসটাকে কি বলা হয়? এই প্রসেসটাকে এনক্রিপশন বলা হয়। সর্টিংয়ের জন্য ব্যবহৃত ফিল্ডের ডেটা টাইপ কী হতে পারে? তো কী কী হতে পারে? আমরা টেক্সটের উপর ভিত্তি করে সর্ট করতে পারি, হ্যাঁ করতে পারি। ওই যে লেক্সিকোগ্রাফিক্যালি বা ডিকশনারি অর্ডারে কে আগে পরে আসছে এটার উপর বেস করে। কারেন্সি একটা নাম্বার, এটার উপর বেস করে সর্টিং করা যায়। বাট ওয়েলি অবজেক্ট, তুমি দুইটা ইমেজের মধ্যে কিভাবে হচ্ছে কে বড় কে ছোট এটা তুলনা করবা, সেই সুযোগ কিন্তু নাই। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার হবে আমার 1 ও 2। ওকে, আমাদের নেক্সট কোশ্চেনে বলা হচ্ছে নিচের কোনটি ডেটা এনক্রিপশনের অংশ নয়। আমরা ডেটা এনক্রিপশনের মূল 4টা উপাদান দেখেছিলাম, তার মধ্যে কোথাও কিন্তু প্যারিটি বিট এই জিনিস ছিল না। ঠিক আছে, বাকি এইগুলা হচ্ছে আমাদের ডেটা এনক্রিপশনের মধ্যেই আছে। আর আরেকটা এক্সট্রা জিনিস হচ্ছে আমাদের এনক্রিপশন কি। ঠিক আছে, এনক্রিপশন কি। আচ্ছা, ইন্ডেক্সিং কিভাবে করতে পারি আমরা? ইন্ডেক্সিং হচ্ছে একটা ফিল্ডের উপর করা যায়, দুইটা ফিল্ডের উপর করা যায়, একাধিক ফিল্ডের উপর করা যায়। ইন্ডেক্সিং কি? ইন্ডেক্সিং হচ্ছে আমাদের ডেটা টেবিলকে আমরা বানানোর সময় এমনভাবে সাজায় রাখতে পারি যাতে করে পরবর্তীতে ডেটা যদি আমাদের হচ্ছে কোয়েরি করে বের করে আনা লাগে, সেই কাজটা যেন দ্রুত হয়। ঠিক আছে, সো এই কাজটা তুমি একটা ফিল্ডের উপর বেস করে করতে পারো, একাধিক ফিল্ডের উপর বেস করে করতে পারো। আচ্ছা, কোয়েরি ব্যবহার করে কি করা যায়? কোয়েরি করে তুমি হচ্ছে যেরকম ডেটা আপডেট করতে পারো, মানে কোনো একটা রেকর্ডকে তুমি আলাদা করে ফিল্টার আউট করে যেরকম সেটাকে আপডেট করতে পারো, সেটাকে চাইলে ডিলিট করতে পারো। আবার ইনপুট দেওয়ার সময় তুমি কোয়েরি করতে পারো, লাইক মানে তুমি হচ্ছে ইনপুট নেওয়ার সময় চেক করবা যে আসলে এই ইনপুটটা কি আমি ডেটা টেবিলে ঢুকাবো নাকি ঢুকাবো না, নির্দিষ্ট কিছু শর্ত ফুলফিল করতেছে কিনা, এগুলো চেক করে তারপর তুমি হচ্ছে ইনপুট দিতে পারো। সো এই হিসাবে আমরা বলতে পারি তিনটাই হচ্ছে কোয়েরির মাধ্যমে করা যায়। ঠিক আছে, আমাদের অপশন ডি হচ্ছে অ্যান্সার। ওকে, আমরা সামনে আগাচ্ছি। এরপরে বলা হচ্ছে কোনো টেবিলের রোল ফিল্ডকে আমরা প্রাইমারি কি কখন বলতে পারি? উত্তর হচ্ছে যদি একাধিক ছাত্রের একই রোল ব্যবহৃত না হয় সেই ক্ষেত্রে। সেই যে আমাদের অপশন বিতে যেটা আছে। ঠিক আছে, ওকে, আমাদের এখানে একটা টেবিল দিছে, টেবিলে কিছু কলাম আছে দেখতে পাচ্ছ। কোশ্চেনে বলা হচ্ছে উদ্দীপকের টেবিলের ফিল্ড রিলেশনে ভূমিকা রাখতে পারে কোনটি, মানে কোন কলামের উপর বেস করে আমি এই টেবিলকে অন্য টেবিলের সাথে হচ্ছে তোমার কানেক্ট করতে পারি, রিলেটেড করতে পারি। সো তোমাকে দেখতে হবে কোনগুলো এখানে প্রাইমারি কি হওয়ার যোগ্য। তো এই যে এমপ্লয়ি আইডি, এটা প্রাইমারি কি হওয়ার যোগ্য, নেম প্রাইমারি কি হওয়ার যোগ্য না, মোবাইল নাম্বার এইটাও প্রাইমারি কি হওয়ার যোগ্য। সো যেগুলো প্রাইমারি কি হওয়ার যোগ্য সেইগুলোর উপর বেস করে আমি অন্য টেবিলের সাথে কানেকশন বা রিলেশনশিপ তৈরি করতে পারি। ঠিক আছে, যেখানে অ্যান্সার হবে 1 and 3। এরপরে বলা হচ্ছে ডেটাবেস সাজানোর প্রক্রিয়া কি। তো ডেটাবেসকে আমরা দুইভাবে সাজাতে পারি, একটা হচ্ছে ডেটা টেবিল বানানোর পর, এটাকে আমরা বলি সর্টিং, আরেকটা হচ্ছে ডেটা টেবিল বানানোর পূর্বে, এটাকে আমরা বলি ইন্ডেক্সিং। ঠিক আছে, আর কোয়েরি হচ্ছে মেইনলি ডেটাকে তুমি হচ্ছে টেবিল থেকে ফেচ করে নিয়ে আসতেছো। ঠিক আছে, ওইটা কোনো সাজানোর প্রক্রিয়া না। এরপর বলা হচ্ছে কোন ধরনের ডেটা টাইপের মাধ্যমে ডেটাবেস হতে ওয়েব পেজের লিঙ্ক পাওয়া যায়। অ্যান্সার হচ্ছে হাইপার লিঙ্ক। হাইপার লিঙ্ক হচ্ছে বেসিক্যালি ইউআরএল টাইপের ডেটা। ঠিক আছে, এরপরে বলা হচ্ছে ফরেন কি এর সাথে প্রাইমারি কি এর রিলেশনশিপ। ফরেন কি আর প্রাইমারি কি এর মধ্যে যে রিলেশনশিপটা হয় সেটা হচ্ছে তোমার ওয়ান টু মেনি রিলেশনশিপ। ডেটাবেজের রেকর্ড বাদ দেওয়ার অপশন কোনটি? ডেটাবেজের রেকর্ড বাদ দেওয়ার অপশন হচ্ছে ডিলিট রেকর্ড। ঠিক আছে, এরপরে বলা হচ্ছে এই উদ্দীপকে এই যে এ আছে, এই এ কে আমরা কি বলতে পারি? এই এ কে আমরা ডেটা বলতে পারি, আর এ যেই জায়গাতে আছে ওই জায়গাটাকে আমরা সেল বলতে পারি, তাই না? তাহলে এখানে অ্যান্সার হবে অপশন সি। এরপরে বলা হচ্ছে টেবিলের শেষ ফিল্ডের ডেটা টাইপ কোন ধরনের? শেষ ফিল্ডটা আমরা দেখি, এই যে শেষ ফিল্ড হচ্ছে এইটা, এটার অ্যাট্রিবিউট হচ্ছে মার্কস, এবং এখানে যে ভ্যালুগুলো আছে এগুলো দেখাই যাচ্ছে যে এটা হচ্ছে নাম্বার টাইপের ডেটা হোল্ড করতেছে। তার মানে হচ্ছে আমার মার্কসের যে ডেটা টাইপটা হইতে পারে সেটা হচ্ছে নাম্বার। ওকে, আমাদের দুইটা টেবিল দিয়ে বলছে রিলেশনশিপ কোন ধরনের, এটা আমরা একটু আগেই দেখেছিলাম, এটা হচ্ছে যে 1 to 1 ছিল, তাই না? আচ্ছা, এটার একটা এক্সটেনশন আছে এখানে দেখো, বলতেছে টেবিল এ যেটা আছে এটার ডিস্ট্রিক্ট ফিল্ডের উপর আমরা যদি এ টু জেড সর্টিং করি, এই যে ডিস্ট্রিক্ট ফিল্ড হচ্ছে এইটা, এই ডিস্ট্রিক্ট ফিল্ডের উপর এ টু জেড সর্টিং মানে কি?
এ ছোট জেড বড়, তো এ টু জেড সর্টিং মানে হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে সর্টিং, মানে বড় থেকে ছোট। এইভাবে যদি সর্ট করি তাহলে রোল ফিল্ডের মানের ক্রম এরকম হবে। তাহলে তোমাকে বেসিক্যালি বের করতে হবে সর্টিং করার পর কোনটা উপরে যাবে কোনটা নিচে আসবে। সো তুমি যদি একটু খেয়াল করে দেখো আমাদের এইখানে ডিস্ট্রিক্ট যে ভ্যালুগুলো আছে, যে ঢাকা, কুমিল্লা, রংপুর, চিটাগং, এর মধ্যে কোনটার প্রথম অক্ষর সবার আগে আসে ডিকশনারি অর্ডারে চিন্তা করলে? অবশ্যই সি আগে আসে, তাই না? বাট সমস্যা হচ্ছে যে কুমিল্লাতেও সি আছে, চিটাগংয়েও সি আছে, তাহলে কোনটা সবার উপরে যাবে? এই ক্ষেত্রে টাই হয়ে গেলে তোমাকে দেখতে হবে দ্বিতীয় লেটার কোনটা ছোট। তো এই যে কুমিল্লার দ্বিতীয় লেটার হচ্ছে ও, চিটাগংয়ের দ্বিতীয় লেটার হচ্ছে এইচ, তাহলে কোনটা আগে আসে বলো তো? আগে আসে হচ্ছে তোমার এইচ। তার মানে হচ্ছে যে চিটাগং যেই রেকর্ডে আছে ওইটা হচ্ছে সবার উপরে আসবে, তাহলে এইটার আমি যে র্যাঙ্ক দিচ্ছি 1। আর কুমিল্লা যেই জায়গাতে আছে এটা হচ্ছে এই রেকর্ডটা হচ্ছে 2 নম্বর পজিশনে আসবে, ঠিক আছে? আর এই যে ঢাকার ডি ও হচ্ছে অবশ্যই রংপুরের আর এর চেয়ে আগে আসবে, তার মানে ঢাকার পজিশন, ঢাকা যেই রেকর্ডে আছে ও 3 নম্বরে, আর রংপুর যেই রেকর্ডে আছে ও 4 নম্বরে। তার মানে দেখো আমরা যদি এখন হচ্ছে রোলের সিরিয়ালটা বোঝার চেষ্টা করি, দেখো আমাদের চিটাগং যেই রেকর্ডটা আছে ওইটা যদি সবার উপরে আসে তার মানে হচ্ছে যে 4 নম্বর রোল ও সবার উপরে আসবে। এরপরে হচ্ছে কুমিল্লা, তাহলে কুমিল্লার রোল নাম্বার 2। এরপরে হচ্ছে ঢাকা, ঢাকার রোল নাম্বার 1। এরপরে রংপুর, রংপুরের রোল নাম্বার 3। তাহলে যে রোল নাম্বারের অর্ডারটা হবে 4213, এই যে 4213। এরপরে এটা একটা কলেজের টেস্টের প্রশ্ন, বলা হচ্ছে দেখো যে একটি ডেটাবেজের টেবিলে কয়টি প্রাইমারি কি থাকতে পারে। খুবই সুন্দর কোশ্চেন। আমরা জানি একটি ডেটাবেজ টেবিলে একটি প্রাইমারি কি থাকে, আর কম্পোজিট প্রাইমারি কি যদি হয় সেক্ষেত্রে অনেকগুলো ফিল্ড মিলে প্রাইমারি কি হবে, ঠিক আছে? ডিবিএমএস ব্যবহার করলে কি কি সুবিধা পাওয়া যায়? ডেটার নিরাপত্তা প্রদান করা যায়, ব্যাকআপ সুবিধা পাওয়া যায়, ডেটার শুদ্ধতা মানে হচ্ছে ডেটার ইন্টিগ্রিটি, অর্থাৎ তুমি যদি কোথাও ডেটাকে চেঞ্জ করো সেটা সব জায়গায় চেঞ্জ হবে, ঠিক আছে? তো এটাকে বলা হয় ডেটার ইন্টিগ্রিটি, বা যে বাংলায় কঠিন করে বলা হয়েছে শুদ্ধতা নিরীক্ষণ করা, ঠিক আছে? তো আমাদের 3টা সুবিধাই ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম থেকে পাওয়া যায়। সো আমাদের অ্যান্সার হবে অপশন ডি। ওকে, আমাদের লাস্ট যে কোশ্চেনটা আছে এখানে বলা হয়েছে প্রসেসরে যে মেমোরিগুলো অন্তর্ভুক্ত থাকে। আচ্ছা, প্রসেসরের ভেতরে থাকে হচ্ছে তোমার রেজিস্টার মেমোরি আর ক্যাশ মেমোরি। এটা একটু লিখে দিই, এটা হচ্ছে ইনসাইড সিপিইউ, অর্থাৎ এগুলো আমাদের প্রসেসরের ভেতরেই থাকে, ঠিক আছে? আর র্যাম মেমোরি যেটা আছে এইটা হচ্ছে আমাদের মাদার বোর্ডের ভেতরে থাকে, বাট সিপিইউর ভেতরে থাকে না, ঠিক আছে? তাহলে যেহেতু প্রসেসরের ভেতরে বলছে তাহলে এই যে আমাদের 1 আর 3। বাট এখানে একটা জিনিস মাথায় রেখো, যদি প্রাইমারি মেমোরি বলতো তাহলে কিন্তু 3টাই হতো। প্রাইমারি মেমোরি হচ্ছে যেই সকল মেমোরিকে সিপিইউ ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারে, এই 3টে মেমোরিকেই কিন্তু সিপিইউ ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারে। বাট ডিফারেন্স হচ্ছে রেজিস্টার ক্যাশ মেমোরি হচ্ছে তোমার প্রসেসরের ভেতরেই থাকে, আর র্যাম মেমোরিটা হচ্ছে মাদার বোর্ডে থাকে, বাট এটা প্রসেসরের ভেতরে থাকে না, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। ওকে, তো আমাদের আজকের আইসিটি ওয়ান শট এমসিকিউ ক্লাস এখানেই শেষ হচ্ছে। আশা করি তোমরা একটা কম্প্রিহেন্সিভ আইডিয়া পেয়েছো যে চ্যাপ্টার 6 থেকে কী ধরনের এমসিকিউ কোশ্চেন বিগত বছরগুলোতে এসেছিল। সো এভাবেই তোমাদেরকে সামনের দিনগুলোর জন্য প্রস্তুতি নিতে হবে। তো আশা করি তোমাদের প্রস্তুতি ভালো হবে সেই প্রত্যাশা নিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।